হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের বইয়ের দ্বিতীয় কবিতা জীবনানন্দ দাশের লেখা শিখার কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। এই কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে এই কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। তাই তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে শিখার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে বনলতা বা মহাপৃথিবী এই দুটির মধ্যে একটি লিখলেই হবে। কবিতাটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে এবং দ্বিতীয় ভাগে রক্তাক্ত মর্মান্তিক ঘটনার কথা বর্ণনা করা হয়েছে। চলো বন্ধুরা, কবিতাটি একবার সম্পূর্ণ পাঠ করে নিই, তারপরে আলোচনা করা হবে লাইন ধরে। শিকার জীবনানন্দ দাশ। ভোর। ভোরের আকাশ ঘাস ফড়িংয়ের দেহের মতো কমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে, পাড়া গায়ের বাসর ঘরের সবচেয়ে গোধূলি মুদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তটি আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগের এক রাত্রে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অসূক্ষ্ম পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলো টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকারের সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণটি এই ভোরের জন্যই অপেক্ষা করছিল। এসেছে সেই ভোরের আলো নেমে, কচি বাতাবি নেবুর মতো সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেয়ে সে নামল। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো এটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মোটটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধ্যে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দন নিরপরাধ ঘুম। এখানে কবিতাটি সমাপ্ত হলো। এবার কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করা হবে। কবিতাটি দুটি ভোরের কথা বলা হয়েছে। প্রথম ভোর। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল। ঘাস ফড়িংয়ের দেহের প্রথম ভাগটা হালকা নীল আভা থাকে। ভোরের আকাশের রংটা ঠিক সেই রকম। দ্বিতীয় লাইন। চারিদিকে প্যারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। চারিদিকে বিভিন্ন প্রকার গাছ রয়েছে, যেমন প্যারা ও নোনা। নোনা হচ্ছে এক প্রকার আতা জাতীয় গাছ, আর এই সকল গাছের রং টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে। তোমরা জানো একটি তারা সন্ধ্যাবেলায় দেখা যায়, সেটিকে আমরা সন্ধ্যা তারা বলি, এবং সেই তারাটি আবার সকালবেলা দেখা যায়, তাকে আমরা শুক তারা বলে থাকি। কবি সেই তারাটির কথা বলেছেন। কবি এই তারাটিকে নিজের ভঙ্গিতে দুটি রূপ দিয়েছেন। কি রূপ দিয়েছেন তা হলো পাড়াগাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গোধূলি মুদির মেয়েটির মতো। কবি এই লাইনটি দিয়ে খুব সুন্দর বর্ণনা করেছেন। পাড়াগাঁয়ে যখন গোধূলি লগ্নে কোনো মেয়ের বিবাহ হয়, সে মেয়েটি যেভাবে বাসর ঘরে একা নিজের স্বামীর জন্য অপেক্ষা করে, ঠিক তেমনি আকাশে তারাটি কবি এই উপমা দিয়ে ব্যবহার করেছেন। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তাটি আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগের এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এই লাইন চারটের মানে হলো, হাজার হাজার বছর আগে মিশরের মানুষই মানে মিশরের একটি মেয়ে তার বুকের মালা থেকে একটি মুক্ত খুলে আমার নীল মদের গ্লাসে রেখেছিল
ঠিক সেই রকম একটি তারা আকাশে জ্বলছে। ভোরের তারাটি যে কতটি সুন্দর লাগছিল তা কবির এই বর্ণনা থেকেই বোঝা যাচ্ছে। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। শীতের রাতে শরীর গরম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। দেশওয়ালিরা হলো এক প্রকার সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায়ের মতো এরাও একটা সম্প্রদায়। এরা যাযাবর হয়ে থাকে। এদের এদের দেশওয়ালি বলে। মোরগ ফুলের মতো লাল আগুন। মোরগ ফুল আগুনের রঙটি ছিল মোরগ ফুলের মতো। মোরগ ফুল যেমন লাল হয় ঠিক তেমনি লাল আগুন। শুকনো অশোক পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। আগুনের রং, সূর্যের আলোয় আগুনের রং কুমকুম মতো মানে সিঁদুরের মতো লাল নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। শালিক পাখির যেমন মেটে রং এবং রোগা বিবর্ণ, ঠিক তেমনি আগুনটাও মেটে রঙের হয়ে গেছে, নিভু করছে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিক বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের পালক যেমন সবুজ ও নীল মিশে চকচক করে, ঠিক তেমনি চারিদিকে শিশির পড়ে চারিদিকে চকচক করছে। এই পর্যন্ত হলো প্রথম ভাগের ভোরের বর্ণনা। এই ভাগটিতে কবি ভোরের অপরূপ বর্ণনা করেছে। চলো বন্ধুরা, এইবার পরের ভাগটি আলোচনা করা যাক। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকার সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্যই অপেক্ষা করছিল। এই 3 লাইনে কবি বোঝাতে চাইছেন একটি সুন্দর বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন অর্থাৎ অমাবস্যার রাতে আকাশে যখন কোনো তারা থাকে না, তখন মেহগুনির বন খুবই অন্ধকার থাকে। সেই অন্ধকারে বাদামি হরিণটি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছে নিজেকে বাঁচানোর জন্য ও ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সেই ভোরের আলো নেমে। সেই ভোরের আলো নেমে এলো। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বাতাবি লেবু যেমন খুব সুন্দর একটা গন্ধ থাকে, ঠিক তেমনি গন্ধওয়ালা ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। নদীর সরু ও ঠান্ডা ঢেউয়ে সে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। তোমাদের এই বইয়ে এখানে আবেগ আছে, আবেগ লেখা আছে, কিন্তু এটা মেন পাঠ্য বইয়ে এখানে আবেশ হবে। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাবার কারণে হরিণটা ঘুমহীন, তার শরীর ক্লান্ত, তাই সে নদীর জলে নেমে নিজের শরীরকে আরাম আবেশ দিতে চেয়েছিলেন। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে মানে অন্ধকার ও ঠান্ডার রাতকে পেরিয়ে এসে ভোরের রৌদ্রে আনন্দ করতে উল্লাস করতে চেয়েছিল। আর কি চেয়েছিল সে? এই নীল আকাশের নিচে সূর্যের আলোয় বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধ্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষা। এই বর্ষা মানে বল্লম, এই বর্ষা মানে বৃষ্টি নয়, সেই বল্লমের মতো জেগে উঠতে। এবং এই হরিণীটি চেয়েছিল রাতের মরণ খেলা থেকে বেঁচে এসে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে। মেয়ে হরিণীদের তার সাহসে সাধ্যে রূপ যৌবন দিয়ে পাগল করে দিতে সে চেয়েছিল। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ হরিণের মাংস তৈরি হয়ে এলো। হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো। নদীর জল লাল হয়ে গেল ঠিক মচকা ফুলের পাপড়ির মতো। আগুন জ্বলল আবার। এখানে আবার বলতে এর আগেও আবার একবার আগুন জ্বালা হয়েছিল। সেই সময় আগুন জ্বেলেছিল দেশওয়ালিরা। আর এইবার আবার আগুন জ্বলল। এইবার আগুন জ্বালা হয়েছে হরিণীর মাংস তৈরি করবার জন্য। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প।
সিগারেটের ধোঁয়া, নক্ষত্রের নিচে মানে তারার নিচে ঘাসের বিছানায় অর্থাৎ ঘাসের উপরে বসে অনেক আগেকার শিশির ভেজা গল্প করছিল শিকারির দল ও সিগারেট খাচ্ছিল। সেই সিগারেটের ধোঁয়ায় চারিদিকে ভরে গেছে। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা হচ্ছে এক ধরনের কায়দায় মাথা আঁচড়ানো। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দন, নিরপরাধ ঘুম। শিকারীদের এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, ঠান্ডা, নিস্পন্দন অর্থাৎ যার স্পন্দন আর চলছে না, নিরপরাধ ঘুম। হরিণীটি কোনো অপরাধ ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কবি এখানে দুটো ভোরের কথা বলা হয়েছে। প্রথম ভোরে কবি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কথা বলেছেন এবং দ্বিতীয় ভোরে একটি হরিণ কীভাবে শিকারীর দলের দ্বারা শিকার হয় তার বর্ণনা করেছেন। কবিতাটির দ্বিতীয় ভাগে একটি হরিণ শিকারের কথা বলা আছে, কিন্তু প্রথম ভাগে কোনো শিকারের কথা বর্ণনা নেই। তাই কবিতাটির নাম দিক থেকে বিচার করতে গেলে প্রথম অংশটা কি অর্থহীন? না বন্ধুরা, এই কবিতাটির মধ্যে একটি গভীর অর্থ লুকিয়ে আছে। কবিতাটির প্রথম অংশে শিকারের কথা বর্ণনা না থাকলেও অপরূপ ভোরের কথা বর্ণনা আছে। ক্রমশ মানুষের বসতি স্থাপনের ফলে, কলকারখানা তৈরির ফলে প্রকৃতির উপর ব্যাপক প্রভাব পড়ছে, বন জঙ্গল কাটা পড়ছে। ফলে কবি যে ভোরের বনের যে সুন্দর বর্ণনা করেছেন, সেই সৌন্দর্যের শিকারের কথা বলা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর সকল কবিতা ও গল্পগুলি এক এক করে প্রকাশ করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি ভিডিওগুলি প্রকাশ করলে তোমরা প্রথমেই দেখতে পাও।